বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং রেলওয়ের এনটিপিসি পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার স্ট্যাটিক জিকের একটা সেট নিয়ে এসেছি। আগেও কিন্তু আমি রেলওয়ের যে এনটিপিসি পরীক্ষাটা আসছে তার স্ট্যাটিক জিকের সেট অলরেডি আপলোড করে দিয়েছি। এছাড়াও অন্যান্য সাবজেক্টেরও দেখবে আমি আপলোড করে দিয়েছি, জেনারেল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। পারলে দেখো, কিন্তু উপকৃত হবে। এবং এই সেটগুলো কিন্তু শুধু এনটিপিসি নয়, সিএইচএস তোমাদের যেটা ওই মানে এইচএস লেভেলের যে রেলওয়ের পরীক্ষাটা যারা আর কি ফিল আপ করেছে তারাও উপকৃত হবে, এবং ডি গ্রুপের ছেলেরাও আশা করি উপকৃত হবে যারা ডি গ্রুপের জন্য ফিল আপ করেছে। মানে তিনটে বিভাগের ছেলেরাই উপকৃত হবে। এবং সমস্ত পরীক্ষা যেটা রাজ্য সরকার কেন্দ্র সরকার নেয়, সমস্ত পরীক্ষাতেই দেখবে এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, এই প্রশ্নের থেকে দেখবে প্রশ্ন আসতে পারে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো, এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর আমার টেলিগ্রাম চ্যানেলটা যারা এখনও জয়েন করোনি তারা টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিও। ওটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু ইউটিউবের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে। এছাড়াও প্রতিটা ভিডিওর শেষে কমেন্ট বক্সে কিন্তু চেক করবে, আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই। যারা ইউটিউবের ডিসক্রিপশান বক্সেরটা খুঁজে পাও না, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ওখানে দিয়ে দিই, সেখান থেকে অনায়াসে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই ভিডিওগুলোর ফ্রি পিডিএফ আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিও, তোমাদের পড়তে কিন্তু তাহলে সুবিধা হবে। তো চলো পরের প্রশ্ন। আর অলরেডি কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আরআরবি এনটিপিসির যে জেনারেল সায়েন্সের সেটগুলো আমি আপলোড করেছিলাম ইউটিউবে, তার পিডিএফ কিন্তু অলরেডি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করনি, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। দেখবে ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং নামেই আছে। ওখান থেকে আরআরবি এনটিপিসির যে জেনারেল সায়েন্সের পিওয়াইকিউ কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ওখান থেকে আপলোড করা আছে, ডাউনলোড করে নাও পিডিএফটা, খুবই পড়তে সুবিধা হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথম কোন ভারতীয় মহিলা প্যারা অ্যাথলিট হিসাবে প্যারা অলিম্পিকে পদক জিতেছেন? মানে যারা বিশেষভাবে সক্ষম, যাদের জন্য জানো তোমরা অলিম্পিক হয়, মানে এটা সামার অলিম্পিক, উইন্টার অলিম্পিক যখন নর্মালটা হয়ে যায় তখনই কিন্তু বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সামার অলিম্পিক হয়। যেখানে সামার অলিম্পিকটা হয়েছে সেখানে মানে প্যারা সামার অলিম্পিক হয়, আর যেখানে উইন্টার অলিম্পিকটা হয়েছে সেখানে প্যারা উইন্টার অলিম্পিক হয়। প্যারা উইন্টার অলিম্পিক সম্বন্ধে কিন্তু আমি আগে নোট দিয়েছি, আমার ঠিক মনে পড়ছে না কোথায় দিলাম, আরআরবি এনটিপিসি স্ট্র্যাটেজিকে দিয়ে দিয়েছি, পারলে একটু দেখে নিও। তাহলে প্রথম কোন ভারতীয় মহিলা প্যারা অলিম্পিকে প্যারা অ্যাথলিট হিসাবে পদক জিতেছেন? দীপা কর্মকার, দীপা মালিক, অবনী লেখারা, প্রীতি পাল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো পরীক্ষার জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে দীপা মালিক কিন্তু ফার্স্ট ফিমেল প্যারা অ্যাথলিট, ইন্ডিয়ার ফার্স্ট ফিমেল প্যারা অ্যাথলিট, যিনি ভারতের হয়ে পদক জিতেছিলেন প্যারা অলিম্পিকে। মানে ফার্স্ট ফিমেল প্যারা অ্যাথলিট হিসাবে প্যারা অলিম্পিকে কিন্তু পদক জিতেছিলেন দীপা মালিক। কোন অলিম্পিকে? 2016 সালে, যেটা গ্রীষ্মকালীন মানে সামার প্যারা অলিম্পিক হয়েছিল, সেই যেটা রিও ডি জেনেরিওতে হয়েছিল, ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। সেখানে শর্টপুট বিভাগে, মানে শর্টপুট একটা খেলা, অনেক জায়গায় দেখবে এই যে প্রোনাউন্সিয়েশন এইগুলো কিন্তু বিভিন্নভাবে থাকে, অনেক জায়গায় শর্ট পটও বলা আছে, অনেক জায়গায় শর্ট পুটও বলা আছে। তা তোমরা আশা করি জানো, দেখবে একটা বিশাল বড় বল, মানে লোহার বল কাঁধের এখান থেকে নিয়ে একটা একটা আর কি খেলার নিয়ম আছে, নিয়ে থ্রো করতে হয়, সেই খেলাটাকে শর্টপুট বলে। যেমন ডিসকাস থ্রো হয়, আরও এই ধরনের অনেক থ্রোয়িং খেলা হয় দেখবে। তা দীপা মালিক কিন্তু এছাড়াও জাভলিন থ্রোতেও কিন্তু অংশগ্রহণ করে। মানে দেখবে এই মানে অ্যাথলিটরা কিন্তু শুধু একটা বিভাগে না, অনেক বিভাগে অংশগ্রহণ করে। তবে উনি কিন্তু প্যারা অলিম্পিকে পদক জিতেছিলেন শর্টপুট বিভাগে। এটা কিন্তু আসতে পারে, ঘুরিয়ে দিতে পারে, যে দীপা মালিক প্রথম প্যারা অ্যাথলিট যিনি প্যারা অলিম্পিকে পদক জিতেছিলেন, তিনি কোন খেলাতে জিতেছিলেন? শর্টপুট বিভাগে। এছাড়াও উনি কিন্তু বর্ষা নিক্ষেপও করেন, মানে নীরজ চোপড়ার মতো উনি কিন্তু জাভলিন থ্রোয়ার একজন, যতদূর আমি জানি, তোমরা চেক করে নিও যদি ভুলভ্রান্তি হয়। আর সিলভার জিতেছিলেন, মানে ফার্স্ট ফিমেল প্যারা অ্যাথলিট হিসাবে সিলভার জিতেছিলেন দীপা মালিক শর্টপুট বিভাগে রিও ডি জেনেরিও যে অলিম্পিকটা হয়েছিল ব্রাজিলে 2016 সালে। 1906 সালে পদার্থবিজ্ঞানে কে নোবেল পুরস্কার পান? জেমস চ্যাডউইক, জে থমসন, নিলস বোন, আর্নেস্ট রাদারফোর্ড। এই যে চ্যাডউইক বানানটা দেখছো, এটা অনেক জায়গায় স্যাডউইকও দেখতে পারবে, যেরকমভাবে দেয় আর কি। তাহলে 1906 সালে যে পদার্থবিজ্ঞানে ফিজিক্সের যে বিভাগে নোবেল পেয়েছিলেন জে থমসন, ঠিক আছে, যার যার পুরো নাম ছিল স্যার জোসেফ জন থমসন, যিনি যুক্তরাজ্য মানে ইউনাইটেড কিংডম, তোমরা জানো যে 4টে দেশ একসঙ্গে ইউনাইটেড কিংডমের মধ্যে আছে, ইংল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড। ইনি কিন্তু ইংল্যান্ডেরই বাসিন্দা। আর কিসের জন্য পেয়েছিলেন? ইলেকট্রন আবিষ্কারের জন্য। ইলেকট্রনটা কত সালে আবিষ্কার করেছিলেন? 1897 সালে। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন?
জেমস জে থমসন কত সালে, 1897 সালে। এটাও আসে অনেক সময়, যে এটা অনেক সময় দেখবে পরীক্ষায় আসে যে জেমস যে এরম দিয়েই দেবে জে থমসন ইলেকট্রন কত সালে আবিষ্কার করেছিল, 1897 সালে আবিষ্কার করেছিল, ঠিক আছে। আর নোবেলটা পেয়েছিল ওই ইলেকট্রন আবিষ্কারের জন্যই 9 বছর পর 1906 সালে। 1897 সালে উনি যে ইলেকট্রন আবিষ্কারটা করছেন ওটার জন্যই কিন্তু 1906 সালে উনি ফিজিক্সে নোবেল পাচ্ছেন। আর জেমস চ্যাডউইক কে ছিলেন, উনি 1935 সালে ফিজিক্সে নোবেল পেয়েছিলেন কী আবিষ্কারের জন্য, নিউটন আবিষ্কারের জন্য। নিউটনটা কত সালে আবিষ্কার করেছিল, 1932 সালে। এইগুলো কিন্তু খুব ভালো করে মনে রেখো। ইলেকট্রন আবিষ্কার হয়েছে 1897 সালে, জে থমসন আবিষ্কার করেছিলেন। আর জেমস চ্যাডউইক কিন্তু 1935 সালে নোবেল পেয়েছিলেন, কিন্তু তার 3 বছর আগে নিউটনটা আবিষ্কার করেছিলেন। খুব ভালো করে মনে রেখো যে জেমস চ্যাডউইক নিউটন আবিষ্কার করেছিলেন এবং কত সালে, 1932 সালে। আর নোবেলটা পাচ্ছেন ওটার জন্যই 1935 সালে। আর নিলস বোর কে ছিলেন, নিলস বোর ছিলেন নিলস বোর হচ্ছে আর ভালো আচ্ছা জেমস চ্যাডউইক কোথাকার বাসিন্দা ছিলেন এটা আমার দেওয়া হয়নি, একটু তোমরা দেখে নিও। নিলস বোর 1922 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। মানে ইনি আর কি পরমাণুর গঠন সংক্রান্ত বিষয়ের জন্যই পেয়েছিলেন, যেটা বোর মডেল নামে পরিচিত। ডেনমার্কের বাসিন্দা ছিলেন, 1922 সালে উনি নোবেল পেয়েছিলেন। এবং এই যে লাস্টে দেখছো আর্নেস্ট রাদারফোর্ড, একটু বলে নিই তারপর বলছি ওটা। আর্নেস্ট রাদারফোর্ড কত সালে নোবেল পাচ্ছেন, 1908 সালে রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন আর্নেস্ট রাদারফোর্ড, ঠিক আছে। আর উনি কিসের জন্য নোবেল পেয়েছিলেন, তেজস্ক্রিয় পদার্থের ওপর গবেষণার জন্য কিন্তু আর্নেস্ট রাদারফোর্ড কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং যদি কখনো আসে যে হু ইজ দ্য ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স, তখন কিন্তু হবে আর্নেস্ট রাদারফোর্ড। আর্নেস্ট রাদারফোর্ডকে কিন্তু নিউক্লিয়ার ফিজিক্সের জনক বলা হয়। এবার একটু বলে দিই, আর্নেস্ট রাদারফোর্ড কিন্তু নোবেল পুরস্কার পাচ্ছেন, কিন্তু তখনকার দিনে মানে এখনও দেখবে মানে ওইরমভাবে কেউ যে শুধু ফিজিসিস্ট, মানে শুধু যে মানে পদার্থবিজ্ঞানী, শুধু মানে যে আর কি জীববিজ্ঞানী এরম কেউ ছিল না, মানে সবাই সব কিছুই বেশিরভাগ দেখবে তোমরা চেক করে। মানে পদার্থ, ইনি কিন্তু একজন বিখ্যাত পদার্থবিদও ছিলেন আর্নেস্ট রাদারফোর্ড। এই যে দেখছো নিলস বোর পরমাণুর গঠন বা বোর মডেলের জন্য এই যে নোবেলটা পেয়েছিলেন, এইটার কিন্তু এই যে ব্যাপারটা কিন্তু শুরু করেছিলেন আর্নেস্ট রাদারফোর্ড যতটা আমি জানি। পরে কিন্তু আর্নেস্ট রাদারফোর্ডই কিন্তু নিলস বোরকে কিন্তু নিলস বোর আর্নেস্ট রাদারফোর্ড থেকে অনেকটাই ছোটো ছিলেন, 13 বছরের মতো। আর্নেস্ট রাদারফোর্ড কিন্তু নিলস বোরকে যত সময় মনে প্রফেসর মনে ছিল হয়তো, আর্নেস্ট রাদারফোর্ড কিন্তু নিলস বোরকে আর্নেস্ট রাদারফোর্ডের যে ল্যাবরেটরিতে জয়েন করতে বলেছিলেন, কিন্তু ওই যে পরমাণুর গঠন সংক্রান্ত বিষয়ের জন্য নোবেলটা কিন্তু নিলস বোর পেয়েছিলেন, কিন্তু এটার কিন্তু যে কনসেপ্টটা কিন্তু আর্নেস্ট রাদারফোর্ড এনেছিলেন। এগুলো অনেক সময় পরীক্ষায় আসে, আশা করি ঠিক বললাম, তোমরা চেক করে নিও যদি ডাউট থাকে। আর মাঝে মাঝে এইটা একটু করতে হয় বিরক্তিকর বন্ধুরা, কারণ একটা নির্দিষ্ট সময় অন্তর যদি টাচ না করা যায় স্ক্রিনটা, ওটা কিন্তু পজ হয়ে যায়, তাহলে আমার ভিডিওটা আবার প্রথম থেকে করতে হবে, তাহলে আর কোনো অ্যানালাইজ করা যাবে না, শুধু উত্তর বলে বলে বেরিয়ে যেতে হবে। একটা 10-15 সেকেন্ড অন্তর অন্তর টাচ না করলে তোমার ভিডিওটা পজ হয়ে যায়, আর টাচ করলে এই পরের কোশ্চেনটা চলে আসে। তাহলে আর্নেস্ট রাদারফোর্ড রসায়নে নোবেল পেয়েছিলেন 1908 সালে, তেজস্ক্রিয় পদার্থের উপর গবেষণার জন্য নিউক্লিয়ার ফিজিক্সের জনক বলা হয়। আর্নেস্ট রাদারফোর্ড আর নিলস জেমস চ্যাডউইক এরা কোথাকার বাসিন্দা ছিল একটু দেখে নিও। যদ্দূর আমার মনে পড়ছে আর্নেস্ট রাদারফোর্ড মনে হচ্ছে নিউজিল্যান্ডের বাসিন্দা ছিলেন। আর্নেস্ট রাদারফোর্ড যতদূর আমার মনে পড়ছে নিউজিল্যান্ডের বাসিন্দা ছিলেন। তোমরা একটু অবশ্যই চেক করে নিও, এটা কিন্তু আসতে পারে। আর জেমস চ্যাডউইক কোথাকার বাসিন্দা ছিল একটু দেখে নিও, মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ছিলেন মনে হচ্ছে, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, একটু দেখে নিও। নিম্নলিখিত কোনটি ভারতের নির্মিত প্রথম রঙিন চলচ্চিত্র? খুব মানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে দেখবে আমি আগে পড়িয়েছিলাম ভারতের প্রথম টকিস কি, মানে সাউন্ড মুভি, প্রথম সাইলেন্স মুভি কি, এটাও পড়িয়েছিলাম। আর এটা হচ্ছে প্রথম কালার্ড মুভি, অবভিয়াসলি টকিস মানে কালার্ড টকিস মুভি, ঠিক আছে। এটা আবার ঘুরিয়ে যদি কখনো দেয় দেখবে প্রথম রঙিন কথা বলা মুভি, ভালো করে বললে টকিস বলা হয় আর কি। তাহলে ছোটা চেতন, কিষাণ কন্যা, আলোমারা, রাজা হরিশ্চন্দ্র। সঠিক উত্তর কিন্তু কিষাণ কন্যা হবে, ঠিক আছে। এইগুলো একটু ভেতরের দিকে ঢুকে গেছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। যখন পিডিএফটা ডাউনলোড করবো তোমাদের অসুবিধা হবে না। তাহলে প্রথম রঙিন চলচ্চিত্র বা কালার মুভি কী ছিল? কিষাণ কন্যা। কত সালে রিলিজ হয়েছিল? 1937 সালে। কী ভাষায় হয়েছিল সিনেমাটা, মানে যে চলচ্চিত্রটা? হিন্দিতে। আর পরিচালক কে ছিল? মতি গিদওয়ানি। প্রযোজক কে ছিল? আদ্রেসির ইরানি, ঠিক আছে। আর আদ্রেসির ইরানি ইনি কিন্তু একজন বিখ্যাত পরিচালকও ছিলেন, প্রযোজকও ছিল। এনার সম্বন্ধে বলছি এক্ষুনি, আগেও নোট দিয়েছিলাম আমি যখন আমি ক্লার্কশিপ পড়িয়েছিলাম, তখন এই আদ্রেসির ইরানি সম্বন্ধে বলেছিলাম, মানে পিএসসি ক্লার্কশিপ যখন পড়িয়েছিলাম। আর কোন ব্যানারে, মানে ধরো প্রযোজক ছিলেন আদ্রেসির ইরানি, বা ধরো দেখবে যে এখন দেখবে যে বড় বড় চিত্র তারকারা দেখবে নিজস্ব প্রযোজক, আবার তার প্রযোজনার সংস্থাটার নাম থাকে, ওনার প্রযোজনা সংস্থাটার নাম ছিল ইম্পিরিয়াল ব্যানার, ঠিক আছে। আদ্রেসির ইরানি
দেখবে শাহরুখ খান যেরকম যদুর শর্মা উনি প্রযোজক, মানে একাধারে উনি যেমন সিনেমা অভিনেতা বিখ্যাত, তিনি প্রযোজক। রেড চিলিজ এন্টারটেনমেন্ট, এই টাইপেরই যতদূর আমার মনে পড়ছে যে শাহরুখ খানের প্রযোজনা সংস্থার নাম রেড চিলিজ এন্টারটেনমেন্ট। এগুলো কিন্তু আসে পরীক্ষা, এগুলো চাইলে একটু দেখে নিতে পারো। এখন সমস্ত বড় বড় হিরো হিরোইনরা কিন্তু তাদের প্রযোজনা সংস্থা বের করেছে, এবং ওদের প্রযোজনা সংস্থার নামগুলো একটু দেখো। মানে RRBর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা CGL এর জন্য প্র্যাকটিস করছো, CHSL এর জন্য প্র্যাকটিস করছো, MTS এর জন্য প্র্যাকটিস করছো, মানে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে ভাষা হিন্দি ছিল কিষাণ কন্যা 1937 সালে প্রথম রঙিন ছবি। পরিচালক ছিল মতি গিদওয়ানি, প্রযোজক ছিল আদ্রেসের ইরানি, ইম্পিরিয়াল ব্র্যান্ডের আন্ডারে বেরিয়েছিল। আর আমি যে কটা মেন চরিত্র ছিল সেগুলো দিয়ে দিয়েছি। পদ্মা দেবী, জিল্লু আর গোলাম মোহাম্মদ, এনারা কিন্তু মেন চরিত্র, মানে যে তিনটে চরিত্র, মানে যদি কখনো আসবে না আশা করি তবু বলে দিলাম। আর পদ্মা দেবী কিন্তু একজন বাঙালি ছিলেন, উনি বাংলা হিন্দি দুটো ভাষাতেই কিন্তু প্রচুর চলচ্চিত্র করেছেন। পদ্মা দেবী, জিল্লু, গোলাম মোহাম্মদ মোটামুটি এনারা চরিত্র ছিল, এছাড়াও অনেকে ছিলেন। আর যদি কখনো আসে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র, মানে এর আগে তো ধরো সাইলেন্স মুভি ছিল, মানে দেখবে তোমরা চার্লি চ্যাপলিনের অনেক দেখেছো, লরেন হার্ডি, আমাদের সময় ছুটি ছুটি হতো তখন দিত। আর এখন তো তোমরা অনলাইন প্ল্যাটফর্মে আশা করি দেখতেই পাচ্ছ, দেখবে কথা হয় না, ওরা এক্সপ্রেশনের মাধ্যমেই সব বুঝিয়ে দিত। তখন আর কি যে সাউন্ডটা আনার ব্যবস্থাটা ছিল না, সাউন্ডটা আনার যখন ব্যবস্থা এলো তখন কিন্তু ভারতবর্ষের যে প্রথম টকিজটা তৈরি হলো, মানে যে সবাক চলচ্চিত্র, মানে যেখানে আর কি এখন যেরকম আমরা সিনেমা দেখছি, কথা শুনতে পাচ্ছি, সেটাকে টকিজ বলা হয়। আর সেইটা প্রথম টকিজ যদি এইভাবে দেয় যে প্রথম টকিজ কি, কিংবা যদি ভালোভাবে দিয়ে দেয় সবাক চলচ্চিত্র, অন্য একটা ওয়ার্ডে দিয়ে দিল ইংলিশে, মানে ভালো করে পড়ে কনসেপ্টটা মানে নিজের মতো করে কনসেপ্টটা করে তারপর অ্যান্সারটা দিও। ওরা আর কি কনফিউজ করার জন্য বিভিন্নভাবে ওরা চেষ্টা করবে, তোমার যতটা করে হার্ড করে দেওয়া যায়, হার্ডেস্ট করে দেওয়া যায়। আলো মারা হচ্ছে প্রথম সবাক চলচ্চিত্র, যেটাকে টকিজ বলা হয় সবাক চলচ্চিত্রকে। আর যেটা সাইলেন্স মুভি নির্বাক চলচ্চিত্র যতদূর বলা হয় বাংলায়। পরিচালক ছিলেন আদ্রেসের ইরানি, যেই দেখছো যে তোমরা ওই একটু আগে যে আদ্রেসের ইরানিকে দেখলে, যে ওই প্রথম কালার ছবির যে প্রযোজক ছিল, উনি আবার প্রথম যে টকিজ হয়েছিল বা সবাক চলচ্চিত্র তার কিন্তু পরিচালক ছিল। আর আদ্রেসের ইরানিকে কি বলা হয়? ফাদার অফ টকিজ ফিল্ম, মানে যে এই সবাক চলচ্চিত্রের জনক যদি কখনো জানতে চাওয়া হয়, যদি বলে যে সবাক চলচ্চিত্রের, ভারতবর্ষের সবাক চলচ্চিত্রের জনক কাকে বলা হয়, ভারতবর্ষের সবাক চলচ্চিত্রের জনক বলা হয় আদ্রেসির ইরানি। নামটা ভালো করে মনে রেখো। এখন দেখবে একজন অ্যাক্ট্রেস আছে বুমন ইরানি, এরা যতদূর সময় পার্সি ছিল। বুমন ইরানির নামটা অনেকে জানো, খুব ফেমাস অ্যাক্টর। ওই মানে এই নাম একটু টাইটেলটা ওইটার সঙ্গে একটুখানি ম্যাচ করে মনে রাখবে, যে ইরানি টাইটেলটার সঙ্গে তোমরা মনে পেয়ে যাবে। আমি আর কি এরকমভাবে যেটা সোজা মানে চেষ্টা করি আর কি, একটা প্রশ্ন প্রত্যেকের যদি ওটার সঙ্গে কোনোভাবে সহজভাবে মনে রাখার কোনো উপায় থাকে আমি ওটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি। পরিচালক হচ্ছে আদ্রেসের ইরানি, যাকে ফাদার অফ টকিজ ফিল্ম বলা হয়। আর চরিত্র মোটামুটি ছিল মাস্টার বিশাল, এই একটু আগে যে দেখলে জিল্লু এই প্রথম কালার ছবিতে, জুড়েই পৃথ্বীরাজ কাপুর। আর যতদূর আমি জানি এই যে কিষাণ কন্যা মনে হচ্ছে শুধুমাত্র ভারতের নয়, এশিয়ার প্রথম কালার মুভি, মানে এশিয়ার প্রথম রঙিন চলচ্চিত্র হচ্ছে কিষাণ কন্যা ছিল। আর প্রথম সবাক চলচ্চিত্র কি এশিয়ার, ওটা আমি জানি না ঠিক, ওটা দেখে নিতে হবে। আর যদি কখনো আসে যে ভারতবর্ষের প্রথম মুভি, মানে সাইলেন্স মুভি, অবশ্যই সাইলেন্স মুভি ছিল প্রথম, সেটা হচ্ছে প্রথম নির্বাক চলচ্চিত্র বা সাইলেন্স মুভি ছিল রাজা হরিশ্চন্দ্র। দেখো 4 নম্বর অপশানে আছে। পরিচালক ছিল দাদা সাহেব ফালকে। তোমরা সকলেই জানো দাদা সাহেব ফালকের নাম। যে শেষ দাদা সাহেব ফালকেটা দেওয়া হয়েছে, পেয়েছে আমাদের মানে মিঠুন চক্রবর্তী কিন্তু পেয়েছে দাদা সাহেব ফালকে নিয়ে প্রচুর আমি পড়িয়েছি, তোমরা জানো। আর সেখানে চরিত্র ছিল দামোদর দাসকে, আন্না সুলংকে আর বালচন্দ্র ফালকে। মানে বালচন্দ্র ফালকে ইনি কিন্তু আবার এই দাদা সাহেব ফালকের পুত্র ছিল। আর এই যে আন্না সুলংকে দেখছো, এনার একটু সম্বন্ধে বলে দিই কারণ আসতে পারে। এই দামোদর দাসকে কিন্তু রাজা হরিশ্চন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিল। রাজা হরিশ্চন্দ্র গল্প তোমরা জানো, অনেক সিনেমা হয়েছে এই সম্বন্ধে, আধুনিক কালেও হয়েছে। আর এই যে আন্না সুলংকে কিন্তু একজন পুরুষ অভিনেতা ছিলেন, উনি আবার কিন্তু নারী চরিত্রে অভিনয় করতেন। মানে এই আন্না সুলংকে, এগুলো আসতে পারে পরীক্ষায়, আন্না সুলংকে কিন্তু একাধারে হিরোরও পাঠ করতেন, আবার অনেক সময় দরকারে কিন্তু উনি মেন হিরোইনেরও পাঠ করতেন। যেমন এই রাজা হরিশ্চন্দ্রে মেন হিরোইনের পাঠ করেছিলেন, মানে দামোদর দাসকের পত্নী ও বালচন্দ্র ফালকের মাতার ভূমিকায় অভিনয় করিয়েছিলেন আন্না সুলংকে। এবং একজন বিস্ময়কর ব্যক্তিত্ব ছিলেন আন্না সুলংকে, আবার কিন্তু একদম মেন হিরোর ভূমিকায় অভিনয় করেছে আর মেন হিরোইনের ভূমিকায় অভিনয় করেছেন। মানে তখন যতটা সিনেমা হতো আর কি, খুবই কম হতো, তোমরা জানো, এত তো ফ্যাসিলিটি ছিল না। তাহলে প্রথম সবাক চলচ্চিত্র, নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র 1913 সালে, পরিচালক দাদা সাহেব ফালকে, যাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা। যদি কখনো দেখো যে
ভারতের মানে ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় বা ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা কাকে বলা হয়, তখন কিন্তু দাদা সাহেব ফালকে। আর যদি বলে যে ফাদার অফ টকিস ফিল্ম কাকে বলা হয়, মানে যদি বলে যে ভারতের সবাক চলচ্চিত্রের জনক কাকে বলা হয়, তখন আদ্দেশ ইরানি। গুলিয়ে ফেলো না, সবাক চলচ্চিত্রের জনক হচ্ছে আদ্দেশ ইরানি, আর পুরো চলচ্চিত্রের জনক কোনো যদি মেনশন করা না থাকে সবাক নির্বাক, তখন কিন্তু দাদা সাহেব ফালকে। আর আর প্রথম কালার মুভি হচ্ছে কিষাণ কন্যা। খুব ভালো করে এই কটা নাম মনে রেখো, দাদা সাহেব ফালকে, আদ্দেশ ইরানি, আর তোমার দামোদর, দাদা সাহেব ফালকে, আদ্দেশ ইরানি, আর কিষাণ কন্যা, আলোমারা, রাজা হরিশ্চন্দ্র, এই তিনটে মনে রাখো। এই সিনেমা থেকে সব কোশ্চেন আশা করি ভারতবর্ষীয় সিনেমা থেকে যা কোশ্চেন এর ভেতর থেকে আসবে। আর ছোটা চেতনটা নিয়ে আর লাগেনি, ওটা দিইনি। ছলিয়া কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্যশৈলী? উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, গুজরাট। সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ড। ঠিক আছে, এবার ছলিয়া সম্বন্ধে একটু বলে দিই। অনেক সময় এটা এনটিপিসি দেখবে অন্য সেটা আসবে যে ছলিয়া কী ধরনের নৃত্যশৈলী। বলেই দিল যে ছলিয়া উত্তরাখণ্ডের একটা নৃত্যশৈলী। এটার কী ধরনের নৃত্যশৈলী, মানে এটা কী ধরনের মানে ধরো সরঞ্জাম নিয়ে করা হয়। বিভিন্ন অপশান দিল যে বাঁশ নিয়ে, কি ধরো কোনো মাথায় কলসি নিয়ে, বিভিন্ন ধরনের নাচ হয়। তো তোমরা জানো এটা হচ্ছে সোট ডান্স। মানে ওখানে কিন্তু ধরো কোনো বিয়ে হলে, বিবাহ অনুষ্ঠান হলে, সেখানে কিছু নারী পুরুষ আর কি সমবেতভাবে এই শোট ডান্সটা করে, যেটাকে বলা হয় ছলিয়া। ঠিক আছে, যেটা উত্তরাখণ্ডের একটা বিখ্যাত ডান্স আর কি, ছলিয়া। খুব ভালো করে মনে রেখো, যেগুলো পড়াচ্ছি তোমরা ভালো করে মনে রাখো, আশা করি তোমরা অনেক কমন পাবে। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, শর্ট ফর্মেও দিয়ে দিতে পারে আইসিজে। অনেক সময় দিয়ে দিল যে এখানে দিয়েছে দেখো আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত কোথায় অবস্থিত, অনেক সময় দিয়েই দিল মানে তোমাদেরকে একটু টেস্ট করার জন্য যে আইসিজে কোথায় অবস্থিত। হ্যাঁ, মানে আইসিজে কোথায় অবস্থিত এরমভাবেও দিয়ে দিল। আইসিজের ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। কিংবা আইসিজের ফুল ফর্ম বা পুরো অর্থটাও জানতে পারে আর কি। তাহলে নিউ ইয়র্ক, ভিয়েনা, হেগ, ওয়াশিংটন। সঠিক উত্তর কী হবে? হেগ, নেদারল্যান্ড। ঠিক আছে, হেগ নেদারল্যান্ড, হেগে অবস্থিত। যেটা কোথায় অবস্থিত? নেদারল্যান্ডসের একটা কি শহর। সেখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অবস্থিত বা সদর দপ্তর অবস্থিত। এরকমও আসতে পারে যে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত সদর দপ্তর ফপ্তরও দিয়ে দিতে পারে। হেগ নেদারল্যান্ডসে অবস্থিত। এই সম্বন্ধে কিছু নোট দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস প্রথমে ছিল পিসিআইজে, সেটাকেই 1945 সালে কিন্তু চেঞ্জ হয়ে হলো আইসিজে। প্রথমে ছিল পিসিআইজে, তারপর হলো আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। 1945 সালে প্রতিষ্ঠা হয়েছিল। প্রথম সভাপতি কে ছিল? হোসেন গুস্তাভো গুয়েরেরো। হোসেন গুস্তাভো গুয়েরেরো। ইনি কোন দেশের বাসিন্দা ছিলেন? এল সালভাদোর মানে লাতিন আমেরিকারই দেশ হবে কি না মধ্য আমেরিকা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এল সালভাদোরের রাজধানী হচ্ছে সান সালভাদোর। তোমরা একটু দেখে নিও এটা লাতিন আমেরিকার মধ্যেই পড়ছে না উত্তর আমেরিকার মানে মধ্য আমেরিকা পড়লে ওটা উত্তর আমেরিকায় ধরতে হবে। যাই হোক, তোমরা দেখে নিও। তো অনেক সময় আসতে পারে, মানে একটা কোশ্চেন থেকে যদি আর একটা কোশ্চেন বেরিয়ে যায়। প্রথম সভাপতি ছিল হোসেন গুস্তাভো গুয়েরেরো, এল সালভাদোরের বাসিন্দা ছিলেন ইনি। বর্তমান সভাপতিকে ইওয়াসাওয়া। না, নামগুলো একটু খটোমটো, বুঝতেই পারছো, প্রোনাউন্সিয়েশন জাপানি নাম। ইনি জাপানের বাসিন্দা। বর্তমানে যে কারেন্ট প্রেসিডেন্ট আইসিজের মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে প্রেজেন্ট প্রেসিডেন্ট, তার ওনার নাম হচ্ছে ইওয়াসাওয়া, জাপানের বাসিন্দা উনি। আর একজন ভারতীয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মনে রেখো, একজন ভারতীয়, মানে এটা আমাদের গর্বের বিষয়, একজন ভারতীয় কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রথম মানে একদম সভাপতি হিসাবে কিন্তু উনি স্থলাভিষিক্ত হয়েছিলেন। ওনার নাম কি? প্রিন্স নগেন্দ্র সিং। 1985 থেকে 88 সাল অবধি কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে উনি কিন্তু প্রেসিডেন্টের পদে স্থলাভিষিক্ত ছিলেন। ঠিক আছে, তাহলে প্রথম ভারতীয়, যদি কখনো আসে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কোন ভারতীয় সভাপতি পদে অধিষ্ঠিত হয়েছিলেন? প্রিন্স নগেন্দ্র সিং। 1985 থেকে 88 সালে এই 3 বছর কিন্তু উনি এই আইসিজের মেন সভাপতি হিসাবে কাজ করেছিলেন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ সবকটা প্রশ্ন দেখে নেও ভালো করে। আনটাচেবল উপন্যাসটির রচয়িতা কে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অনিতা দেশাই, মূলক রাজ আনন্দ, আর কে নারায়ণ, কমলা সুরাইয়া। মূলক রাজ আনন্দের আনটাচেবল যে উপন্যাস, এটা কিন্তু মূলক রাজ আনন্দেরই লেখা। যদু সমবেটি ইংলিশেই ভাষাতেই কিন্তু রচিত হয়েছিল। এবং ওনার আরেকটা বিখ্যাত উপন্যাস হচ্ছে কুলি, এটাও দিয়ে দিলাম। মানে আনন্দরাজ আনন্দের সঙ্গে, ভুল বললাম, মূলক রাজ আনন্দের সঙ্গে। আনন্দরাজ আনন্দ মনে যদু সময় একজন মিউজিক ডাইরেক্টর, মানে একটু গুলিয়ে গেল আমার। অনেক সময় এগুলোও আসতে পারে যে আনন্দরাজ আনন্দ কে সঙ্গীত পরিচালক, কি একজন নায়ক, কি একজন সংবাদদাতা আসতে পারে। যতদূর আমি জানি উনি একজন সঙ্গীত পরিচালক। মূলক রাজ আনন্দ কিন্তু একজন ঔপন্যাসিক। ওনার দুটো বিখ্যাত, যেগুলো সব থেকে বিখ্যাত, আনটাচেবল ও কুলি, এই দুটো
মনে রেখো ওনার সঙ্গে। আর অনিতা দেশাইয়ের সঙ্গে যেটা সবথেকে ওনার ফেমাস নোবেল ক্লিয়ার লাইট অফ ডে। আর আর কে নারায়ণ তোমরা জানো যে বিভিন্ন রকম গল্পগুচ্ছ আর কি, মালগুড়ি ডেস, আশা করি আমাদের ছোটোবেলায় এগুলো খুবই ফেমাস ছিল, ডিডি ন্যাশনালে দিত, এখনও তোমরা পেয়ে যাবে অনলাইনে। মালগুড়ি ডেস কিন্তু আর কে নারায়ণের আর কি খুব একটা বিখ্যাত মালগুড়ি ডেসের রচয়িতাকে প্রচুর পরীক্ষায় আসে। আর চাইলে আর কে নারায়ণ সম্বন্ধে তোমরা চাইলে না একটুখানি ডেটা কালেক্ট করতে পারো, ওনার অনেক বিখ্যাত উপন্যাস আছে। মানে আর কে নারায়ণ ভারতবর্ষে যে কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু বিশেষ করে যারা সেন্টারের পরীক্ষা দিচ্ছ, এবং রাজ্য সরকারের একটু কম আছে, সেন্টারের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, আর কে নারায়ণ কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তোমরা চাইলে কিন্তু ওনার ফেমাস নোবেলগুলোও কিন্তু ওনার সম্বন্ধে যতটা পারো ডেটা কালেক্ট করতে পারো, ঠিক আছে। আর কমলা সুরাইয়া ওনার একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে আলফাবেট অফ লস্ট, ঠিক আছে, আলফাবেট অফ লস্ট। চলো পরের প্রশ্ন বন্ধুরা, মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রতিষ্ঠাতাকে এর অপশানটা দিইনি, লাল ডেঙ্গা। 1961 সালে মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রতিষ্ঠা হয়। এটা একটা দল আর কি, মানে যেমন কংগ্রেস, বিজেপি, তৃণমূল, যেমন দেখছো সমাজবাদী পার্টি, এইসব যে পার্টিগুলো, এরকম একটা পার্টি যেটা মিজোরামের একটা মানে বেসিক্যালি মিজোরামেরই পার্টি, মিজো ন্যাশনাল ফ্রন্ট। লাল ডেঙ্গা কিন্তু এনার প্রতিষ্ঠাতা ছিলেন। 1961 সালে এটা প্রতিষ্ঠা হয়, ভালো করে মুখস্থ করে নিও কত সালে যদি আসে। 1961 সালে কে প্রতিষ্ঠা করেছিলেন? লাল ডেঙ্গা। আর লাল ডেঙ্গা কে ছিলেন? মিজোরামের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি মিজোরামের চতুর্থ মুখ্যমন্ত্রী হিসাবে স্থলাভিষিক্ত হয়েছিলেন। মিজোরামের চতুর্থ মুখ্যমন্ত্রী হিসাবে স্থলাভিষিক্ত হয়েছিলেন লাল ডেঙ্গা। চলো পরের প্রশ্ন, বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর সদস্য দেশের সংখ্যা কত? আমি বর্তমানটা দিয়ে দিয়েছি, মানে আমার কাছে যা ডেটা আছে 191টি কিন্তু সদস্য দেশ আছে হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর। এবার এই সম্বন্ধে একটু ডেটা নোট দিয়ে দিই। প্রতিষ্ঠা হচ্ছে কত সালে হয়েছিল IMF এর? 1944 সালে, ঠিক আছে। সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন DC, মার্কিন যুক্তরাষ্ট্রে। আর শেষ সদস্য দেশকে লিচেনস্টাইন, এটা একটা ইউরোপেরই একটা কান্ট্রি। 2024 সালে কিন্তু একদম যদি আসে যে একদম লেটেস্ট মেম্বার কে, যদি এখন আর 25-এ কেউ জয়েন না করে, তাহলে হচ্ছে শেষ সদস্য দেশ হচ্ছে লিচেনস্টাইন, ঠিক আছে। এটা একটা ইউরোপেরই একটা দেশ, 2024 সালে এটা জয়েন করেছে। আর এই আচ্ছা এই সম্বন্ধে আরেকটা বলে দিচ্ছি, লাস্টে বলছি, আগে এটা বলে দিই। প্রথম মহাপরিচালক, ওই যে বলেছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে, ডিরেক্টর জেনারেল, সেক্রেটারি জেনারেল, প্রেসিডেন্ট, চেয়ারম্যান। তোমরা মনে রাখবে যে প্রধানকে ওই সংস্থাটার এইভাবে পড়ে মনে রাখবে, বাংলায় একটা মনে রাখবে প্রধান। এবার যেটা দিয়েই দিই, প্রথম মহাপরিচালককে ক্যামিলে গার্ড, যিনি বেলজিয়ামের বাসিন্দা ছিলেন। আর বর্তমান মহাপরিচালককে IMF এর ক্রিস্তালিনা জর্জিয়েভা, তিনি কোথাকার বাসিন্দা? বুলগেরিয়ার বাসিন্দা, ঠিক আছে। আর আচ্ছা এই সম্বন্ধে একটা কথা বলে দিই, যদি কখনো দেখো যে প্রশ্নে আসে যে IMF এর 191টি সদস্য দেশের মধ্যে কোন দেশটি UN এর মেম্বার নয়, মানে UN তো জানো তোমরা ইউনাইটেড নেশন, এটা তো সম্বন্ধে প্রচুর বলেছি তোমাদের আমি। আর ইউনাইটেড নেশনের প্রচুর বডি আছে তোমরা জানো, যেগুলো পড়িয়েছি বেশিরভাগই ইউনাইটেড নেশনেরই বডি। তাহলে যদি কখনো আসে দেখো যে কোন দেশ 191টি দেশের মধ্যে কোন দেশ ইউনাইটেড নেশনের সদস্য নয়, মানে দেশ হিসাবে ইউনাইটেড নেশন তাকে এখনও স্বীকৃতি দেয়নি, সেটা হচ্ছে কসোভো, ঠিক আছে। কসোভো বলে একটা দেশ আছে, ইউরোপেরই একটা দেশ, এবং এটা কিন্তু ইউরোপের দেশ হলেও এটা একটা মুসলিম দেশ। এটা যতদূর আমি জানি সার্বিয়া থেকে আলাদা হয়ে গেছে, আর সার্বিয়া থেকে এই দেশটি কিন্তু আলাদা হয়ে গেছে কসোভো। এই দেশটাও কিন্তু IMF এর সদস্য, কিন্তু এই দেশটা কিন্তু ইউনাইটেড নেশনের কিন্তু কোনো সদস্য নয়, মানে ইউনাইটেড নেশন এটাকে এখনও আর কি সদস্যপদ দেয়নি, এবং অনেকেই দেয়নি, চায়নাও দেয়নি, আরও আমার মনে পড়ছে না, মানে মেন যুক্তরাজ্যও মনে হয় দেয়নি, তোমরা দেখে নিও। কিন্তু এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে, মানে একটুখানি আমি একটু ভালো একটা অন্য পরীক্ষায় আমি কোশ্চেনটা দেখেছিলাম যে IMF এর সদস্য দেশের মধ্যে কোন দেশটি, 191টা মেনশন ছিল না কারণ অনেকদিন আগের প্রশ্ন, IMF এর সদস্য দেশের মধ্যে কোন দেশটি UN এর সদস্য নয়, তখন হবে কসোভো, ঠিক আছে। ভালো করে মনে রেখো, বিশ্ব বাঁশ দিবস বা ওয়ার্ল্ড বাম্বু ডে কোন দিন পালিত হয়? 30শে ডিসেম্বর, 10ই মার্চ, 10ই জুলাই, 18ই সেপ্টেম্বর। সঠিক উত্তর হচ্ছে 18ই সেপ্টেম্বর কিন্তু ওয়ার্ল্ড বাম্বু ডে পালিত হয়, ঠিক আছে। 2024 সালে যেটা মানে লাস্ট যে ওয়ার্ল্ড বাম্বু ডে মানে অর্গানাইজ হয়ে গেছে, সেটার থিম কী ছিল? নেক্সট জেনারেশন বাম্বু সলিউশন ইনোভেশন অ্যান্ড ডিজাইন। নেক্সট জেনারেশন বাম্বু সলিউশন ইনোভেশন অ্যান্ড ডিজাইন। চলো পরের প্রশ্ন,
নিম্নে উল্লেখিত কে একজন প্রসিদ্ধ কত্থক শিল্পী? গীতাচন্দ্রন, পদ্মা সুব্রমণিয়াম, যশুলা সীতারামাইয়া, বিরজু মহারাজ। সঠিক উত্তর হচ্ছে বিরজু মহারাজ কিন্তু একজন প্রসিদ্ধ কত্থক শিল্পী। এই চারজন যে ব্যক্তিত্ব দেখছো সকলেই কিন্তু আর কি কি বলবো ফেমাস ব্যক্তিত্ব। তার ভেতরে এর ভেতরে কত্থক শিল্পীকে বিরজু মহারাজ, উনি কিন্তু মানে ভারতীয় যে ভারতীয় যে ক্লাসিক্যাল ডান্সের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং কত্থক শিল্পী বলতে পারো, কত্থক নৃত্যের একজন প্রধান শিল্পী। কত্থক যদি কখনো আসে যে কোন রাজ্যের নৃত্যশিল্পী, যেরকম একটু আগে দেখলে একটা প্রশ্ন হলো ছলিয়া উত্তরাখণ্ডের নৃত্যশিল্পী, সেরকম নৃত্যশৈলী যেমন কত্থক কিন্তু উত্তরপ্রদেশের রাজ্যের একটি নৃত্যশৈলী। আর সবার সম্বন্ধে একটু বলে দিই, গীতাচন্দ্রম আর বিরজু মহারাজ কোথাকার বাসিন্দা ছিলেন? উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। গীতাচন্দ্রন কোন ডান্সের কোন মানে বিভাগে কোন ধরনের ডান্সের একজন নৃত্যশিল্পী? ভারতনাট্যম। গীতাচন্দ্রন হচ্ছে ভারতনাট্যম নৃত্যের একজন প্রসিদ্ধ নৃত্যশিল্পী, দিল্লির বাসিন্দা উনি। পদ্মা সুব্রমণিয়ামও ভারতনাট্যম নৃত্যের একজন বিখ্যাত নৃত্যশিল্পী, তামিলনাড়ুর বাসিন্দা। আর যশুলা সীতারামাইয়া হচ্ছে কুচিপুড়ি, মানে কুচিপুড়ি প্রচুরবার পরীক্ষায় আসে, তোমরা জানো যে কুচিপুড়ি কোন রাজ্যের একটা নৃত্য শৈলী? অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্যশৈলী। যশুলা সীতারামাইয়া হচ্ছে একজন ফেমাস কুচিপুড়ি ডান্সার, যিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। তাহলে চারটেই ভালো করে মনে রেখো, বিরজু মহারাজ কত্থক, গীতাচন্দন ভারতনাট্যম, পদ্মা সুব্রমণিয়াম ভারতনাট্যম। ঠিক আছে, চারজনেই মনে রেখো। আবার ধরো এখানে বিরজু মহারাজ দিল, ওখানে অন্য কিছুটা দিয়ে দিল। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, আচ্ছা এখানে ওই বানানটা একটু ভুল হয়েছে, আমি পিডিএফের সঙ্গে যদি মনে থাকে ঠিক করে দেবো। আর কথা পিডিএফ আপলোড করার সময় মনে থাকে না, তারপরে এত সেট আপলোড করি, এত সেট তৈরি করি। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, তারপরে দেখো হর্ষৌ প ল ক্ষিয় আছে, ওগুলো দেখো না। উপলক্ষ না কি একটা আছে, ওটা কি ভুলভাল টাইপ হয়ে গেছে, মানে ওগুলো ভুল টাইপ নয়, আমি ঠিকই টাইপ করি, কিন্তু যখন করি ডিফল্ট কিছু ওয়ার্ড থাকে, নর্মাল ওয়ার্ডের পাশাপাশি কিছু ডিফল্ট ওয়ার্ড থাকে, ওটা কিন্তু অনেক সময় নিয়ে নেয়। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে, মানে উপলক্ষটা বাদ দিয়ে পড়ো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে কোন দেশ সহায়তা করে? মানে আমাদের যে ভারতবর্ষের প্রথম মানে আর্টিফিশিয়াল স্যাটেলাইট যেটা লঞ্চ হয়েছিল, মানে সেটাতে কোন দেশ সহায়তা করেছিল? এই সম্বন্ধে আগে বহুবার আমি এনটিপিসিতে বলেছি, আর একবার বলে দিলাম। এনটিপিসি স্ট্যাটিক জিকেতে আরেকবার মানে এই সেটটা বলেছিলাম না, কোন একটা সেটে আমি বলেছি, দেখে নিও। সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। সঠিক উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, যেটা বর্তমানে রাশিয়া নামে পরিচিত, জানো। যেমন সোভিয়েত ইউনিয়ন থেকে বহু দেশ আলাদা হয়ে গেছে, আশা করি তোমরা জানো। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে অনেক দেশ ছিল, তখন সোভিয়েত ইউনিয়নই বলা হতো, কিন্তু কন্ট্রোলটা রাশিয়ার হাতেই ছিল। বর্তমানে কিন্তু রাশিয়া, যদি অপশানে দেখো সোভিয়েত ইউনিয়ন মারবে, আর যে কোনো একটা দেবে, নয় সোভিয়েত ইউনিয়ন দেবে, নয় রাশিয়া দেবে, তোমরা ঠিক করে চয়েস করে নিও, মানে ওখানে দেখে নিও। সোভিয়েত ইউনিয়ন থাকলে সোভিয়েত ইউনিয়ন মারবে, সোভিয়েত ইউনিয়ন না থাকলে রাশিয়া মারবে। তাহলে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে কোন দেশ সহায়তা করেছিল? রাশিয়া। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে যেটা রাশিয়া। আচ্ছা, সেই যে কৃত্রিম উপগ্রহ তার নাম কি ছিল? আর্যভট্ট। ঠিক আছে, আচ্ছা কোন সালে এটা, যে কটা বলছি সব কটাই কিন্তু গুরুত্বপূর্ণ, ডেট ধরে মনে রেখো, সালটাও মনে রেখো, ডেটটাও মনে রেখো। 1975 সালের 19শে এপ্রিল কাপুস্তিন ইয়ার, যেটা রাশিয়ার একটা সামরিক কেন্দ্র আর কি। ঠিক আছে, এটা আর কি মানে কি বলবো, হয় না যে মিলিটেন্ট এরিয়া, ঠিক আছে, যেখানে আর কি ধরো সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ হয়, আমাদের দেশেও আছে, অনেক সব দেশেতেই থাকে। এরম একটা জায়গা, রাশিয়াতে এরম একটা জায়গা আছে, তার নাম হচ্ছে কাপুস্তিন ইয়ার। সেখান থেকে কিন্তু ভারতবর্ষের যে প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল কত সালে, যদি এটাও আসে পরীক্ষায়, দেখবে এনটিপিসি যখন করাবো তখন কিন্তু আসবে, তখন আর আমি নোট দেবো না, জাস্ট কিন্তু উত্তর যেটাভাবে আসবে বলে দেবো। অনেক সময় আসবে যে প্রথম উপগ্রহ আর্যভট্ট, যেটা সোভিয়েত ইউনিয়নের সহায়তায় উৎক্ষেপিত হয়েছিল কত সালে? 1975 সালে। কোন ডেটটাও মনে রাখো, 19শে এপ্রিল। একটা পরীক্ষায় দেখলাম ডেটটাও মনে রাখতে বলি, ডেটটাও এসছে, তাহলে ভালো করে মনে রাখো। 1975 সালের 19শে এপ্রিল সোভিয়েত ইউনিয়নের, মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়ার কাপুস্তিন ইয়ার, যেটা একটা সামরিক কেন্দ্র একটা, সেখান থেকে উৎক্ষেপিত হয়েছিল। আর যে লঞ্চ ভিকেল ছিল, মানে একটা কৃত্রিম উপগ্রহকে নিয়ে যায় একটা লঞ্চ ভিকেল সম্বন্ধে আমি আগে বলেছিলাম তোমায়, যখন এই নোট এইটাভাবে একটা পড়িয়েছিলাম তখন বলেছিলাম, দেখবে তোমরা এনটিপিসিরই মনে হয় সেটা বলেছিলাম, যে লঞ্চ ভিকেল বা রকেট যেভাবেই আসুক, অনেক সময় আসতে পারে যে আর্যভট্টকে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, যেটা সোভিয়েত ইউনিয়নের সহায়তায়
উৎক্ষেপিত হয়েছিল কোন লঞ্চ ভেহিকেলের মাধ্যমে বা কোন রকেটের মাধ্যমে উৎক্ষেপিত হয়েছিল? কসমোস 3M। ঠিক আছে, খুব ভালো করে মনে রেখো। কোন দেশ, সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া। প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট। জানো আমাদের ভারতের অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের নাম অনুসারেই এই কৃত্রিম উপগ্রহের নামকরণ করা হয় আর্যভট্ট। আমাদের যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, ওনার অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের নাম অনুসারেই কিন্তু এই প্রথম কৃত্রিম উপগ্রহের নামকরণ করা হয় আর্যভট্ট। 1975 সালের 19 এপ্রিল কাপুস্তিনিয়ারটা আবার কি রাশিয়ার একটা সামরিক কেন্দ্র, সেখান থেকে উৎক্ষেপিত হয়েছিল 1975 সালের 19 এপ্রিল। এটা কাপুস্তিনিয়ার সম্বন্ধে জানতে পারে অনেক সময় যে ওটা কি, এটা ধরো অনেকভাবে জানতে পারে, যে প্রোটেক্টেড এরিয়া এভাবে জানলো, যে সামরিক কেন্দ্র কি, ধরো বিভিন্নভাবে এবার জানতে পারে। একটু মনে রেখো সামরিক কেন্দ্র। লঞ্চ ভেহিকেল ছিল, লঞ্চ ভেহিকেলটার নাম কি ছিল? কসমোস 3M। তাহলে ভালো করে মনে রেখো, সবকটাই দিয়ে দিলাম, এর বাইরে থেকে আসবে না। মহাবিশ্বের বিশ্ব সম্বন্ধে অধ্যয়নকে কি বলা হয়? অ্যানথ্রোপোলজি, ইটিমোলজি। এই প্রোনাউন্সিয়েশনটা আমার ঠিক হলো কি না আমার ঠিক বুঝতে পারছি না, ভুল হলে তোমরা একটু আর কি মেনশন করে দিও, ভুল হতেই পারে। কসমোলজি, অ্যানাটমি। তাহলে সঠিক উত্তর হবে কসমোলজি, মানে মহাবিশ্ব সম্বন্ধীয় অধ্যয়নকে বলা হয় কসমোলজি। আর অ্যানথ্রোপোলজি হচ্ছে মানুষ বিষয়ক অধ্যয়ন। অ্যানথ্রোপোলজি তোমরা জানো নৃতত্ত্ববিদ্যা, যেটা বাংলায় বলে। মানে WBCS-এর বেশিরভাগই যারা অপশনাল পেপারটা দেয়, দেখবে আগেও দিত, আমাদের সিনিয়ররাও নিত, তারও আগে আমি দেখেছি, এখনও অনেক জুনিয়ররাও দেখছি যে ওই অপশনাল পার্টটা কিন্তু বেশিরভাগই দেখবে অ্যানথ্রোপোলজি নেয়, বেশি স্কোর হয়। এবং তখনকার মানে একদম ধরো সে প্রথম দিকের মানুষের এখনকার মানুষের মধ্যে বিভেদ, পার্থক্য, এরকম আর কি অনেক কিছুর মধ্যে সমাজ কিছুটা কী ধরনের আর কি সামঞ্জস্য আছে, পার্থক্য আছে, এইসব নিয়ে আছে, আরও অনেক কিছু আছে, আমি অতটা জানি না। ইটিমোলজি এটা কি? এটাকে বাংলায় বলা হয় ব্যুৎপত্তি। এটা অনেক সময় মনে রেখো, ব্যুৎপত্তি যদি আসে, ব্যুৎপত্তি কোন ধরনের অধ্যয়নকে বলা হয়? 4টে অপশান আছে। ধরো আলো, শব্দ, এটা একটা ধরো সায়েন্সেরই কোশ্চেন, বাংলায় দেওয়া আছে, সেখানে এমন পরীক্ষা ধরো ইংলিশ দেওয়া নেই পাশে। ব্যুৎপত্তি মানে হচ্ছে ধরো শব্দের বিষয়ের অধ্যয়ন, এরম দিয়ে দিল ব্যুৎপত্তি। এটা কোন ধরনের অধ্যয়নকে ব্যুৎপত্তি বলা হয়? তাহলে শব্দের উৎপত্তি ও বিবর্তন, মানে ওখানে ধরো ডাইরেক্ট শুধু শব্দ দেওয়া আছে। ডিটেলে বললে শব্দের উৎপত্তি ও বিবর্তনের অধ্যয়নকে বলা হয় এই ইটিমোলজি, মানে বাংলায় বললে ব্যুৎপত্তি হয়। এর প্রোনাউন্সিয়েশনটা আমার গুলিয়ে যাচ্ছে, এর বাংলায় বলে ব্যুৎপত্তি। ঠিক আছে। আর অ্যানাটমি হচ্ছে শারীরবিদ্যা বিষয়ক অধ্যয়নকে বলা হয় অ্যানাটমি। আর একটু ভালো করে মনে রেখো, ব্যুৎপত্তি বলে একটা বাংলা শব্দ হয়, সেটার মানেই হচ্ছে ইটিমোলজি। ঠিক আছে, ইটিমোলজি। চলো পরের প্রশ্ন। ইটিমোলজি কি ইটাইমোলজিও হতে পারে, ইটাইমোলজিও হতে পারে, ইটাইমোলজিও হতে পারে। ইটাইমোলজিটাই মনে হচ্ছে সঠিক হবে। ইটাইমোলজি, ইটিমোলজি নয়, ইটাইমোলজি, বা বাংলায় বললে ব্যুৎপত্তি। আর অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে নৃতত্ত্ববিদ্যা। ঠিক আছে। আর শারীর বিষয়ে অধ্যয়ন, ব্যবচ্ছেদ, এগুলো সব তো অ্যানাটমির মধ্যে পড়ে, তোমরা জানো। নিম্নলিখিত কে সফল, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, ভালো করে দেখো। নিম্নলিখিত কে সফলভাবে আন্টার্কটিকায় ভারতের প্রথম অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন? APJ আব্দুল কালাম, পরমজিৎ সিং, জহুর কাসিম, উপরের কেউ নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান 3, সৈয়দ জহুর কাসিম। উনি কিন্তু এই যে ভারতবর্ষের যে প্রথম আন্টার্কটিকায় অভিযান হয়েছিল, এবং পরপর যে 7টা অভিযানেই কিন্তু উনি নেতৃত্ব দিয়েছিলেন যতদূর আমি জানি। যে অভিযানটা শুরু হয়েছিল 6 ডিসেম্বর গোয়া থেকে, আর আন্টার্কটিকা পৌঁছেছিলেন 9 জানুয়ারি। ভালো করে মনে রেখো, কোথা থেকে যদি বলে যে অভিযানটা শুরু হয়েছিল, ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযান 6 ডিসেম্বর গোয়া থেকে। এবং এর কারণও আছে, মানে ওশেনোগ্রাফির একটা ইনস্টিটিউশন ওখানে আর কি, তার সদর দপ্তর আর কি, আমাদের ইন্ডিয়ান ওশেনোগ্রাফি যে সদর দপ্তর, ওটা কিন্তু গোয়াতে অবস্থিত। এবং ওনার কিন্তু প্রেসিডেন্টের পদেও এই সৈয়দ জহুর কাসিম কাজ করেছেন। ওই সম্বন্ধে আমি নোটটা পরে একটা দিয়ে দেবো। আর 9 জানুয়ারি কিন্তু আন্টার্কটিকা পৌঁছেছিলেন, আর 6 ডিসেম্বর গোয়া থেকে অভিযান শুরু হয়েছিল। আর আন্টার্কটিকা মহাদেশে যে ভারতের যে প্রতিষ্ঠানটা আছে, সেটার নাম কি? দক্ষিণ গঙ্গোত্রী। তোমরা জানো, এটা পরীক্ষায় আসে অনেক সময়। এই দক্ষিণ গঙ্গোত্রী কিন্তু 1983 থেকে 84 অভিযানের সময় প্রতিষ্ঠিত হয়। মানে যতদূর আমি জানি, যে ভারতের যে আন্টার্কটিকার থার্ড অভিযানটা হয়েছিল, ভারতবর্ষের যে আন্টার্কটিকার থার্ড অভিযানটা হয়েছিল, তখনই কিন্তু এই আন্টার্কটিকাতে দক্ষিণ গঙ্গোত্রীটা প্রতিষ্ঠিত হয়েছিল। খুব সবকটাই গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রেখো। আর সৈয়দ জহুর কাসিম কিন্তু একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। পণ্ডিত কিষাণ মহারাজ নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সরোদ, সন্তুর, তবলা, পাখোয়াজ। সঠিক উত্তর হবে তবলা। পণ্ডিত কিষাণ মহারাজ কিন্তু তবলার সাথে যুক্ত, আর উনি কিন্তু উত্তরপ্রদেশের বাসিন্দা। আর সরোদ তোমরা জানো, এগুলো সব স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, মানে যেগুলো তারের বাদ্যযন্ত্র। সন্তুরও
সন্তুর যতদূর সম্ভব আমার মনে পড়ছে না, কাপের মতো কিছু ডিশ পিস বাজায়, এইগুলো সম্বন্ধেও জানতে চায়। যেগুলো পাখোয়াজ সম্বন্ধে কিন্তু জানতে চায়, ওই জন্য বলে দিলাম। পাখোয়াজকে মৃদঙ্গও বলে। মানে দেখবে হরিনামের সময় যারা দেখেছো হরিনাম, দেখবে খোল হয়, বাংলায় একটা খোল ইউজ হয়, ওই খোলের মতোই দেখতে কিন্তু পাখোয়াজ। মানে অনেক সময় যদি আসে যে পাখোয়াজ কী ধরনের বাদ্যযন্ত্র, যে তারের কি চামড়ার, তখন সঠিক উত্তর হবে চামড়ার বাদ্য, মানে তবলার ক্যাটাগরিতেই পড়ে পাখোয়াজ। ঢোলের মতো দেখতে কিন্তু খোলের মতো দেখতে কিন্তু খোল নয়, ওটাকে বাংলায় মৃদঙ্গ না কি বলে, একটু দেখে নিও তোমরা। ইনস্ট্রুমেন্ট সম্বন্ধেও কিন্তু জানতে চায়। ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, রাষ্ট্রীয় যুদ্ধ স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? মানে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল বাংলায় বললে রাষ্ট্রীয় যুদ্ধ স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? মানে ভারতবর্ষেরই। কলকাতা, নিউ দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু। সঠিক উত্তর কিন্তু নিউ দিল্লিতে, ঠিক আছে? নিউ দিল্লিতে কিন্তু ভারতবর্ষের যে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল অবস্থিত। মানে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল মানে এখানে আমাদের যে ধরো বীর সৈনিকরা আছে তাদেরকে কমেমোরেট করা হয়, তাদের যে স্যাক্রিফাইস, তাদেরকে সম্মান দেওয়া হয়, এটা আর কি ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। যদি তোমার জানতে চাওয়া হয় ওটা কি রিলেটেড বলে দিলাম। কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। 2019 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। নরেন্দ্র মোদী এটার উদ্বোধন করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে মোট কটি, আচ্ছা সালটা বলে দিয়েছিল, হ্যাঁ 2019 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতে মোট কটি IIMS আছে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কটা আছে ভারতবর্ষে? আমি এখনকার হিসাবে দিয়ে দিয়েছি, আশা করি ঠিকই দিয়েছি, তোমাদের ভুলভ্রান্তি হলে তোমরা কমেন্টে বলে দিও। 21টা আছে বর্তমানে কিন্তু, IIMS 21টি আছে। আর প্রথম যদি বলে IIMS, মানে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা। মানে যে কলকাতা IIMS, এটা কিন্তু ভারতবর্ষের প্রথম IIMS, যেটা 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পৃথিবীর প্রথম ভাসমান পারমাণবিক কেন্দ্র কোন দেশে তৈরি হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন। রাশিয়া না থেকে সোভিয়েত ইউনিয়নও থাকতে পারতো, সঠিক উত্তর রাশিয়া হবে। 2018 সালে, না এটা রাশিয়াই থাকবে, কারণ সোভিয়েত ইউনিয়ন তো যতদূর সম্ভব 91 সালের পর থেকেই নামটা চেঞ্জ হয়ে রাশিয়া হয়ে গেছে, যতদিন আমি জানি। তোমরা দেখে নিও, এটা আসে পরীক্ষাতে, আমি এটা পড়িয়েও ছিলাম মিশনের সময়, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি সম্বন্ধে, সোভিয়েত ইউনিয়নের সম্বন্ধে। আর রাশিয়া 2018 সালে কিন্তু প্রথম যে ফ্লোটিং যে পারমাণবিক কেন্দ্র সেটা প্রতিষ্ঠা করেছিল। আর এটা কার নামে রাখা হয়েছিল? এটার নাম কি ছিল? আকাদেমিক লোমনোসোভ, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশন জানি না ঠিক হচ্ছে কিনা। রাশিয়ার বিখ্যাত বিজ্ঞানী রাশিয়ার মিখাইল ভাসিলিয়েভিচ লোমোনোসোভ, ঠিক আছে? রাশিয়ার একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন মিখাইল ভাসিলিয়েভিচ লোমোনোসোভের নাম অনুসারেই এই ভাসমান পারমাণবিক কেন্দ্রের নামকরণ করা হয় আকাদেমিক লোমোনোসোভ, যেটা 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়াতে। ভালো করে সালটাও মনে রেখো। আর এই ওই যে পারমাণবিক কেন্দ্রটার নামটাও মনে রেখো, আকাদেমিক লোমোনোসোভ। বিজ্ঞানীরা নামটাও মনে রাখতে পারো, লোমোনোসোভটা মনে রাখলে তুমি পেরে যাবে হয়তো। কিন্তু হয়তো অপশানে দেখবে ওরা এমনভাবে দিল যে ফার্স্ট যে ফ্লোটিং পারমাণবিক কেন্দ্রটা নাম হচ্ছে আকাদেমিক লোমোনোসোভ, ওটা রাশিয়ার কোন বিজ্ঞানীর নামে অনুসরণ করে নামকরণ করা হয়েছিল। দেখবে ওই লোমোনোসোভটা দিয়ে দিল না, প্রথম দুটো ওয়ার্ড দিল মিখাইল ভাসিলিয়েভিচ, এছাড়াও 3টে আরও রাশিয়ার বিজ্ঞানী দিল। তাই জন্য পুরোটাই মিখাইল নামটা একটু মনে রেখো, ভাসিলিয়েভিচটা নাও যদি মনে থাকে, মিখাইল নামটা মনে রেখো। ভারতের পারমাণবিক জ্বালানি কমপ্লেক্স বা নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স অফ ইন্ডিয়া বা ভারতের পারমাণবিক জ্বালানি কমপ্লেক্স কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, হুবলি, চেন্নাই, বিশাখাপত্তনম। সঠিক উত্তর কিন্তু হায়দ্রাবাদ, যেটা তেলেঙ্গানায় তোমরা জানো রাজধানী। আর এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠাগুলো কিন্তু ইনস্টিটিউশনের প্রতিষ্ঠা প্রধানকে এগুলো জেনে রেখো সবসময়। প্রতিষ্ঠা হয়েছিল 1971 সালে। বর্তমান যে চেয়ারম্যানকে ডক্টর কোমল কাপুর, আর প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর এন কোন্ডাল রাও। এই যে নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স অফ ইন্ডিয়া, কোথায় এর সদর দপ্তর, কোথায় অবস্থিত? এটা হায়দ্রাবাদে। মানে রাজ্য, যদি রাজ্য হিসাবে দেয় তেলেঙ্গানা। প্রতিষ্ঠা হচ্ছে 1971 সালে। প্রেজেন্ট যে চেয়ারম্যান ডক্টর কোমল কাপুর, আর ফার্স্ট চেয়ারম্যান অফ নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স অফ ইন্ডিয়া ডক্টর এন কোন্ডাল রাও। চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন খেলোয়াড়দের আচ্ছা এইখানে এটা ভুল হয়ে গেছে, এটা খেলোয়াড় হবে না, খেলোয়াড়দের হবে না। নিম্নলিখিত কোন খেলোয়াড় CR7 নামে পরিচিত? আমি এটা যখনই আর তোমাদের অসুবিধা হবে না, যখন আমি আপলোড করবো
ঠিকই করবো, কারণ আমি এখনই গিয়েই কারেকশান করে দেবো যে কারেকশানগুলো দরকার। নিম্নলিখিত কোন খেলোয়াড় CR7 নামে পরিচিত? খেলোয়াড়দের হবে না। ক্রিস পল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ক্রিস গেল, লিওনেল মেসি। মানে যারা ছেলে তারা খেলাধুলা যারা প্রচুর দেখো সকলেই জানো, এবং যারা আমার ছাত্রী আছে তারাও আশা করি খেলা দেখো। যারা জানো না তবুও তাদের ক্ষেত্রেও যদি, তাই জন্য বলে দিলাম। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু CR7 নামে পরিচিত, জার্সির নম্বরই দেখবে ওনার 7 থাকে যদ্দূর, ওর থেকেই নামটা এসছে। পর্তুগালের একজন বিখ্যাত ফুটবলার। ক্রিস পল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বাসিন্দা, আর উনি একজন প্রখ্যাত বাস্কেটবল খেলোয়াড়। মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএতে কিন্তু, মানে ইউএসএ কানাডা ওই দিকটায় কিন্তু, মেক্সিকো, ওখানে কিন্তু ওই বাস্কেটবলের প্রচণ্ড ডিমান্ড, এবং ওখানে আমাদের যেমন দেখবে IPL হচ্ছে, ওখানে NBA লিগ হয়। ওই NBA লিগ যারা খেলে তারা কিন্তু যত আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের খেলোয়াড় আছে, সব থেকে যে রিচেস্ট খেলোয়াড় হয় তাদের ভেতর থেকেই হয় আর কি। এই বাস্কেটবল কিন্তু মানে প্রচুর ফেমাস হচ্ছে ইউএসএতে। যেটা যে লিগটা হয় ওটা NBA বলে যতদূর আমি জানি। এখন যে লিগটা ধরো আমাদের হচ্ছে IPL, ফুটবলে ISL হয়, ওই লিগটা হয় ওখানে NBA বলে, ইউএসএ যে লিগটা হয়। ওই ওখানকার কিন্তু একজন বিখ্যাত খেলোয়াড় হচ্ছে ক্রিস পল, ওনার নিকনেম হচ্ছে CP3। আর ক্রিস গেল তোমরা জানো, বিখ্যাত ক্রিকেটার, আশা করি সকলেই চেনো, কিন্তু যেসব মেয়েরাও তো খেলা দেখে না হয়তো, তাই জন্য বলে দিলাম, হয়তো অতটাও নিকনেম জানে না। ইউনিভার্স বস বা ইউনিভার্সাল বসও বলে অনেকে। উনি জামাইকার একজন ক্রিকেটার, বা ওয়েস্ট ইন্ডিজ যদি দিয়ে দেয়, ওয়েস্ট ইন্ডিজ তো জানো যে একটা কোনো দেশ নয়, মানে অনেক দ্বীপপুঞ্জ, মানে অনেক আলাদা আলাদা দ্বীপপুঞ্জ বা দেশ নিয়েই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বলা হয়। ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এবার বলেও ছিলাম আমি, জামাইকা আছে, ত্রিনিদাদ টোবাগো আছে, অনেক এরকম অনেক দেশ আছে, বারবাডোস আছে। দ্য ইউনিভার্স বস হচ্ছে ক্রিস গেলের হচ্ছে নিকনেম। উনি একজন বিখ্যাত ক্রিকেটার। আমাদের লিওনেল মেসি হচ্ছে আর্জেন্টিনার একজন বিখ্যাত ফুটবলার, আর সকলেই জানো। এবং লিওনেল মেসি সম্বন্ধে উনি আজ পর্যন্ত কী অ্যাচিভ করেছেন সবই দিয়েছিলাম আমি, ওই জন্য আর দিইনি। ওনার নিকনেম হচ্ছে LM10, ওনার জার্সিতে কিন্তু 10টা থাকে, ওই হিসাবে হয়েছে। আর ক্রিস গেল আর ক্রিস পলটাও বলে দিলাম, একটু মনে রেখো। নিম্নলিখিত কোন খেলার সঙ্গে চেলসি ক্লাবটি সম্পর্কিত? খুবই সোজা প্রশ্ন, কিন্তু যারা অতটাও খেলা দেখো না তাদের জন্য, আশা করি সকল ছেলেরা দেখো, মেয়েরাও দেখো না, ওই জন্য এই কোশ্চেনগুলো তাদের জন্য হয়তো একটু শক্ত হলেও হতে পারে। ক্রিকেট, ফুটবল, রাগবি, হকি। সঠিক উত্তর হবে ফুটবল। ঠিক আছে, ফুটবল খেলার সঙ্গে কিন্তু চেলসি ক্লাবটা সম্পর্কিত। ঠিক আছে, যেটা ইংলিশ প্রিমিয়ার লিগ তোমরা জানো, ইংলিশ প্রিমিয়ার লিগের, মানে ইংল্যান্ডে যে লিগটা হয়, আমাদের দেশে যে ফুটবল লিগটা হচ্ছে এখন, মেন লিগটা হচ্ছে ISL, এবং তারপরে একটা লিগ হয় আই লিগ হয়। আই লিগটা ISL আই লিগের প্যারালালি একসাথেই চলে। আর ইংল্যান্ডের কিন্তু যে মেন লিগ সেটা ইংলিশ প্রিমিয়ার লিগ তোমরা জানো, যেমন স্পেনের লা লিগা বলে, ইটালির সিরিয়া বলে, এরকম আর কি। জার্মানির বুন্দেস লিগা বলে যতদূর সম্ভব। তাহলে এই নিম্নলিখিত কোন খেলার সঙ্গে চেলসি ক্লাবটা সম্পর্কিত? ফুটবল খেলার সঙ্গে। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি কিন্তু আমি অন্য সেট নিয়ে হাজির হচ্ছি। মানে এখন আমি NTPC আর WBCS এটার মধ্যেই আমি PYQ করাবো। কালকের সেট আনতে পারি, না হলে শনিবার অবশ্যই পাবে। তো একটু বেশি করে ক্লাসগুলো দেখো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করে কমেন্ট কিন্তু অবশ্যই করো। আর যদি কোনো ভিডিওতে ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা একটুখানি মানে মেনশান করে দিও। তো চলো বন্ধুরা, গুড ডে অ্যান্ড গুড বাই অ্যান্ড গুড নাইট।